দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ.বি. ইয়েটস। এই ক্লাসে আমি তোমাদের ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে আলোচনা করে দেব। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে তোমাদের সিলেবাসে এই কবিতাটি রয়েছে। তো এই কবিতার উপরে আজ আমি তোমাদের এমসিকিউ বেসড একটি ক্লাস করিয়ে দিচ্ছি, যেটা আশা করি তোমাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ হবে আগামী পরীক্ষার প্রস্তুতিতে। তাই কেউ মিস করবে না, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো প্রথম কোয়েশ্চেন কি বলেছে, হু রোড দ্য পোম দ্য সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং কবিতাটি কে লিখেছে? জন কিটস, উইলিয়াম ব্লেক, টি.এস. ইলিয়ট, উইলিয়াম বাটলার ইয়েটস। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। উইলিয়াম বাটলার ইয়েটস is the writer of the poem The Second Coming. Next, in which year was Second Coming written? Second Coming কোন বছর লেখা হয়? 1918, 1919, 1920, 1921. Option B will be the right answer. 1919. Next, when was the Second Coming first published in a magazine? Second Coming প্রথম কবে একটি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল? 1918, 1919, 1920, 1921. দেখো, প্রথমবারের জন্য দ্য সেকেন্ড কামিং এই কবিতাটি একটি ম্যাগাজিনে পাবলিশড হয়েছিল। সেই ম্যাগাজিনের নাম কি বলতো? তোমাদেরকে যখন আমি সেকেন্ড কামিং এর উপরে ক্লাস নিয়েছিলাম বলেছিলাম ম্যাগাজিনের নাম ছিল দ্য ডায়াল। এই ম্যাগাজিনে 1920 সালে নভেম্বর মাসে দ্য সেকেন্ড কামিং কবিতাটি প্রথমবার প্রকাশিত হয়। সো অপশন বি উইল বি দ্য রাইট answer. Next, which magazine first published the second coming? প্রথম কোন ম্যাগাজিনটা সেকেন্ড কামিং প্রকাশিত করে? দ্য ইগোইস্ট, দ্য আটলান্টিক মান্থলি, পোয়েট্রি, দ্য ডায়াল। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। ডায়াল ম্যাগাজিনে প্রথমবার সেকেন্ড কামিং কবিতাটি প্রকাশিত হয়। ইন হোয়াট ইয়ার ওয়াজ সেকেন্ড কামিং ইনক্লুডেড ইন আ কালেকশন অফ ইয়েটসেস পোয়েম? এবং প্রথম ইয়েটসের কবিতাগুচ্ছতে কোন বছর সেকেন্ড কামিংটা অন্তর্বর্তী হয়? 1919, 1920, 1921, 1922। 1920-তে সেকেন্ড কামিং ইনক্লুড হয় ইয়েটসের কালেকশন অফ পোয়েমসে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য কালেকশন ইন হুইচ দ্য সেকেন্ড কামিং ওয়াজ ফার্স্ট পাবলিশ? ইয়েটসের সেই কবিতাগুচ্ছর নাম কি ছিল যেটাতে সেকেন্ড কামিং প্রথম প্রকাশিত হয়েছিল? মাইকেল রবার্টাস অ্যান্ড ড্যান্সার, দ্য টাওয়ার, collected poems, a vision. Michael Robertus and the dancer. Option A will be the right answer. এটাই ছিল ইয়েটসের লেখা সেই কালেকশন অফ পোমস যেটাতে প্রথমবার দ্য সেকেন্ড কামিং 1920 সালে প্রকাশিত হয়। Next, the imagery and themes in second coming are influenced by which of the following? Second comings এর যে থিম এবং ইমেজারি কি থেকে প্রভাবিত হয়েছে? আইরিশ মাইথোলজি, খ্রিস্টান অ্যাপোক্লিপটিক লিটারেচার, ফিলোসফি অফ ফ্রেডরিক নিচ, অল দ্য অ্যাবভ। দেখো, এখানে আইরিশ মাইথোলজিতে আমরা দেখতেই পেয়েছি আয়ারল্যান্ডের অধিবাসীদের যে মাইথোলজি। খ্রিস্টান অ্যাপোকালিপটিক লিটারেচার, অ্যাপোকালিপটিক মানে হচ্ছে রহস্য উদ্ঘাটন সংক্রান্ত সাহিত্য। ফিলোসফি অফ ফ্রেডরিক নিচে, ফ্রেডরিক নিচ হচ্ছে একজন জার্মান ফিলোসফার, জার্মান দার্শনিক, যিনি কিনা এক্সিস্টেন্সিয়ালিজম অস্তিত্ববাদের থিওরির সাথে যুক্ত ছিলেন। এবং অল দ্য অ্যাবভ। তাহলে এখানে আমরা সমস্ত কিছুই দেখতে পেয়েছিলাম। অস্তিত্ববাদ দেখতে পেয়েছিলাম যেটা জার্মান ফিলোসফার ফ্রেডরিক নিচের, খ্রিস্টান অ্যাপোকালিপটিক লিটারেচারও দেখতে পেয়েছিলাম, খ্রিস্টান সাহিত্যের রহস্য উদ্ঘাটন, এবং আইরিশ মাইথোলজি তো দেখতেই পেয়েছিলাম। সো অপশন ডি অল দ্য অ্যাবভ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়ার ওয়াজ ডব্লিউ.বি. ইয়েটস লিভিং হোয়েন হি রোড দ্য সেকেন্ড কামিং? ডব্লিউ.বি. ইয়েটস কোথায় বাস করছিলেন যখন তিনি সেকেন্ড কামিং লেখেন? আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট অফ দ্য সেকেন্ড কামিং ইনক্লুডস হুইচ অফ দ্য ফলোইং ইভেন্ট? সেকেন্ড কামিং এর হিস্টোরিক্যাল কনটেক্সটটা কোন ঘটনাটাকে ইনক্লুড করে? ওয়ার্ল্ড ওয়ার 1, দ্য রাশিয়ান রেভলিউশন, দ্য আইরিশ ইস্টার রাইজিং, অল দ্য অ্যাবভ। দেখো, ওয়ার্ল্ড ওয়ার 1 তো জানো, প্রথম বিশ্বযুদ্ধ। রাশিয়ান রেভলিউশন, রুশ বিপ্লব। রুশ বিপ্লব হয়েছিল 1917-এ দুটো বিপ্লবকে মিলিতভাবে। 1917 সালে মার্চ মাসে একটি বিপ্লব হয় এবং অক্টোবর মাসে একটি বিপ্লব হয়। তো যৌথভাবে এই বিপ্লবের সমন্বয় হচ্ছে রুশ বিপ্লব, যেটা কিনা রুশ সাম্রাজ্যের পতন করে এবং বলশেভিক যে দল বিজয়ী হন রাজা দ্বিতীয় নিকোলাসকে হারিয়ে। এবং তারপর থেকেই রুশীয় সোভিয়েত যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক যে প্রজাতন্ত্র সেটা স্থাপিত হয়, সেটাই হচ্ছে রুশ বিপ্লব। আর আছে আইরিশ ইস্টার রাইজিং। আইরিশ ইস্টার রাইজিং হচ্ছে ইস্টার বিদ্রোহ। আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা 1916 সালে শুরু হয়েছিল। আয়ারল্যান্ড ছিল ব্রিটিশদের কলোনি। তো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের অধিবাসীরা বা আয়ারল্যান্ডের প্রজারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে
স্বাধীনতা লাভের উদ্দেশ্যে এই আন্দোলন পরিচালনা করেছিল। এটাকেই বলা হয় ইস্টার বিদ্রোহ বা ইস্টার রাইজ। আর অপশন ডি তে বলা হয়েছে অল দ্য অ্যাবভ। দেখো এই কবিতাতে আমরা এই সবগুলোই দেখতে পাই, সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য পোমস অ্যাপোকালিপটিক ভিশন রিফ্লেক্টস দ্য জেনারেল মুড অফ হুইচ হিস্টোরিক্যাল পিরিয়ড। এই কবিতার যে অ্যাপোকালিপটিক ভিশন মানে রহস্য উন্মোচন সংক্রান্ত যে দৃশ্য, সেটা কোন হিস্টোরিক্যাল পিরিয়ডের ওপরে বলা হয়েছে, মানে কোন হিস্টোরিক্যাল পিরিয়ডের রহস্য উন্মোচন করা হয়েছে এখানে? দ্য ভিক্টোরিয়ান এরা, এডওয়ার্ডিয়ান এরা, ইন্টারওয়ার পিরিয়ড, পোস্ট ওয়ার্ল্ড ওয়ার এরা। দেখো ভিক্টোরিয়ান এরা বলতে সাধারণত 1837 থেকে 1901 টাইম পিরিয়ডকে ভিক্টোরিয়ান এরা বলা হয়, যেখানে কুইন ভিক্টোরিয়ার শাসন আমরা দেখতে পাই। আর এডওয়ার্ডিয়ান এরা বলতে কিং এডওয়ার্ড 7 এর টাইম পিরিয়ডকে বলা হয়, 1901 থেকে 1910 সাল পর্যন্ত এই সময় পিরিয়ডকে কিং এডওয়ার্ড 7 এর এই সময়কালকে বলা হয় এডওয়ার্ডিয়ান এরা। ইন্টারওয়ার পিরিয়ড হচ্ছে 1918 থেকে 1939 মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে শুরু সেই সময়টার আগে পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাকে বলা হচ্ছে ইন্টারওয়ার পিরিয়ড। মানে একটা ওয়ার শেষ হয়েছে ওয়ার্ল্ড ওয়ার 1 এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার আগের মধ্যবর্তী যে পর্যায়টাকে বলা হচ্ছে ইন্টারওয়ার পিরিয়ড। আর দ্য পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 এরা এবং ওয়ার্ল্ড ওয়ার 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের সময়। তাহলে এই কবিতাতে কোন সময়ের রহস্য উন্মোচন করা হচ্ছে হিস্টোরিক্যাল পিরিয়ড বলতে, কোন সময়টার কথা বলা হয়েছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারওয়ার পিরিয়ড, কারণ এখানে বলাই হয়েছে একটা বিশ্বযুদ্ধের শেষের পরে। এই কবিতাটা লেখা হয়েছিল 1919-এ, 18তে শেষ হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ। 1919 মানে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে যে অরাজকতার সময়টা, সেইটা নিয়ে তিনি এই কবিতাটা লিখেছেন। তাই দ্য ইন্টারওয়ার পিরিয়ড উইল বি দ্য রাইট অ্যান্সার। Next, what image does the poet use to represent a deteriorating order? Options: a falcon and falconer, a widening gyre, a blood-dimmed tide, a ceremony of innocence. Deteriorating order মানে হচ্ছে বিচ্ছিন্নকরণ আদেশ। এখানে deteriorated শব্দের অর্থ হচ্ছে অধঃপতন, মন্দা বা ক্ষয়। তাহলে এই deteriorating অর্ডারকে বোঝাতে কবি এই কবিতায় কোন ইমেজটা প্রয়োগ করেছেন? ফ্যালকন, ফ্যালকনার, ওয়াইডেনিং জায়ার, ব্লাড-ডিমড টাইড নাকি সেরেমনি অফ ইনোসেন্স? তিনি ওয়াইডেনিং জায়ার এই ইমেজটার দ্বারা এই ডিটোরিয়েটিং অর্ডারকে বুঝিয়েছেন। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ডাজ দ্য ফ্যালকন ক্যানট হেয়ার দ্য ফ্যালকনার সিম্বলাইজ? ফ্যালকন যে ফ্যালকনারকে শুনতে পাচ্ছে না, এটা কি তাৎপর্য বহন করে? লস্ট কানেকশন, রেবেলিয়াস স্পিরিট, ল্যাক অফ কন্ট্রোল, অল দ্য অ্যাবভ। দেখো সবগুলোই এখানে। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ফ্রেজ ডেসক্রাইব দ্য স্টেট অফ সোসাইটি ইন দ্য পোম? কোন ফ্রেজটা সামাজিক অবস্থাটাকে ডেসক্রাইব করেছে এই কবিতায়? পিস অ্যান্ড হারমোনি, ক্যাওস অ্যান্ড অ্যানার্কি, ইউনিটি অ্যান্ড স্ট্রেংথ, প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট। পিস অ্যান্ড হারমোনি তো নয়, শান্তি এবং একতা। ক্যাওস অ্যান্ড অ্যানার্কি, বিশৃঙ্খলা এবং নৈরাজ্য। ইউনিটি অ্যান্ড স্ট্রেংথ, একতা এবং শক্তি। প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট, অগ্রগতি এবং উন্নতি। এই তিনটে তো হবেই না। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ক্যাওস অ্যান্ড অ্যানার্কি, অরাজকতা, নৈরাজ্য চলছিল সেই সময়। নেক্সট, what does the phrase mere anarchy is loosed upon the world suggest? Mere anarchy is loosed upon the world, এই ফ্রেজটার মানে কি? an organized society, complete disorder, peaceful coexistence, stable governance. দেখো এই তিনটে তো হবে না। অর্গানাইজ সোসাইটিও নয়, পিসফুল কোএক্সিস্টেন্সও নয়, কারণ শান্তিপ্রিয় সহাবস্থান তো নয়। স্টেবল গভর্নেন্স, স্থিতিশীল শাসন তো ছিলই না। কমপ্লিট ডিসঅর্ডার, একেবারে চরম বিশৃঙ্খলা। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য পোম, হোয়াট হ্যাপেন্স টু দ্য সেরেমনি অফ ইনোসেন্স? কবিতা অনুসারে সেরেমনি অফ ইনোসেন্স কি? সেরেমনি অফ ইনোসেন্সে কি ঘটেছিল? ইট ইজ সেলিব্রেটেড, ইট ইজ ইগনোরড, ইট ইজ ওভারওয়েলমড, ইট ইজ প্রোটেক্টেড। ইট ইজ ওভারওয়েলমড। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হু আর ডেসক্রাইবড অ্যাজ ল্যাকিং কনভিকশন ইন দ্য পোম? ল্যাকিং কনভিকশন হিসেবে কি ডেসক্রাইব করা হয়েছে? দ্য রোজ, দ্য ওস, দ্য ফ্যালকনার, দ্য বেস্ট, ইনোসেন্স। দেখো দ্য বেস্ট lacking conviction আমরা পেয়েছিলাম। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট কাইন্ড অফ ইন্টেন্সিটি ডু দ্য ওস্ট পোজেস অ্যাকর্ডিং টু দ্য পোয়েম? কি ধরনের তীব্রতা সেই ওস্টরা পোজেস করেছিল এই কবিতা অনুসারে? প্যাসিভ ইন্টেন্সিটি, ইমোশনাল ইন্টেন্সিটি, ইন্টেলেকচুয়াল ইন্টেন্সিটি, স্পিরিচুয়াল ইন্টেন্সিটি। ইমোশনাল ইন্টেন্সিটি। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য ব্লাড ডিম টাইড ইন দ্য পোম? ব্লাড ডিম টাইডের অবস্থা কি ছিল এই কবিতাতে? ইট ইজ কাম, ক্লিয়ার, লুজড, কন্ট্রোল। ইট ইজ লুজড, মুক্ত, ছড়িয়ে পড়েছিল। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইমেজ ট্রাভেলস দ্য পোয়েট সাইট
ইন দ্য ডেজার্ট। সেই মরুভূমিতে কিসের দৃশ্য কবিকে অস্থির করে দিয়েছিল? আ পিসফুল ওয়াসিস, আ লায়ন উইথ আ হিউম্যান হেড, আ সেরেন সানসেট, আ ম্যাজেস্টিক ইগল, আ লায়ন উইথ আ হিউম্যান হেড। এইটা দেখে তিনি অস্থির হয়ে পড়েছিলেন। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ডাজ দ্য পোয়েট বিলিভ ইজ অ্যাপ্রোচিং বেথেলেম? বেথেলেমের দিকে কে এগিয়ে আসছে কবি মনে করে বা বিশ্বাস করে? আ নিউ লিডার, আ পিসফুল রিভলিউশন, আ রাফ বিস্ট, আ স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং। তিনি দেখতে পেয়েছিলেন আর রাফ বিস্ট, একটা দুরন্ত দৈত্য এগিয়ে আসছে। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি মেটাফর ইউজড ইন দ্য এক্সাম্পল? কোন মেটাফরের ইউজ করা হয়েছে এই কবিতাতে? স্টর্ম, ফ্যালকন ফ্যালকনার, রিভার, ল্যাবিরিন। দেখো, ফ্যালকন অ্যান্ড ইটস ফ্যালকনার। অপশন B will be the right answer. And the last one, according to Yeats, why is the center unable to hold? Yeats এর মতে সেন্টার কেন অসমর্থ হয়েছে ধরে রাখতে সবকিছু? অপশনস, বিকজ অফ এক্সটার্নাল ফোর্সেস, বিকজ অফ ইটস ওন উইকনেস, বিকজ অফ আ ল্যাক সাপোর্ট, বিকজ অফ ন্যাচারাল ডিজাস্টার। না, ন্যাচারাল ডিজাস্টার নয়, বিকজ অফ ল্যাক সাপোর্টও নয়, বিকজ অফ এক্সটার্নাল ফোর্সেসও নয়, বিকজ অফ ওন উইকনেস। এই কবিতায় আমরা দেখেছি তিনি দুঃস্বপ্নের মতো একটা দৃশ্য বর্ণনা করছেন। মানে বর্তমান পৃথিবীতে, মানে তিনি যে সময় কবিতাটা লিখছিলেন সেই সময়কার পৃথিবীতে যা চলছিল সেটা যাতে পাঠকেরা বুঝতে পারে সেই দৃশ্য তিনি তুলে ধরেছেন। প্রথমে বাজ পাখির উদাহরণ টানলেন। বাজ পাখি ঘুরতে ঘুরতে আকাশের এত উপরে গেছে যে মালিকের কথা ভুলে গেছে, মালিকের কোনো নিয়ন্ত্রণ নেই তার উপরে। ঠিক এভাবেই আবার পৃথিবীর মানুষের কর্মকাণ্ড এমনভাবে পৌঁছে গেছে এমন পর্যায়ে যে তাদের ওপরে পৃথিবীর মালিকের আর যেন কোনো নিয়ন্ত্রণ নেই। সারা পৃথিবী জুড়ে যেন একটা ধস নেমে এসছে, পুরনো সব মূল্যবোধ ভেঙে চুরমার হয়ে গেছে, নৈরাজ্য দেখা দিয়েছে সর্বত্র, অসাধুতার জয় জয়কার হচ্ছে আর সাধুতা বর্জন হয়ে গেছে। তো এইরকম অবস্থার সৃষ্টি হয়েছে বিকজ অফ ইটস ওন উইকনেস, মানুষের নিজের নৈতিক দুর্বলতার কারণে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো এখানেই সেকেন্ড কামিং থেকে বেশ গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউজ আলোচনা কমপ্লিট হলো। আশা করি ভিডিওটা তোমাদের সবার জন্যই হেল্পফুল হবে, কেউ মিস করবে না। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, কারণ আমার চ্যানেলে তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাস রিলেটেড ইংলিশ টেক্সট, গ্রামার সমস্ত কিছুর উপরে ভিডিওস পেয়ে যাবে। এছাড়াও আমার চ্যানেল থেকে তোমরা ইংলিশ অনার্স রিলেটেড সমস্ত রকম ভিডিওস, বিশেষ করে ভিইউ এবং নেতাজি ওপেন ইউনিভার্সিটির ইংলিশ সিলেবাসের অন্তর্গত সমস্ত টপিকের উপরে ক্লাস তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আশা করি চ্যানেলটা সবাই ফলো করে নেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ, দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।